আমন্ত্রণ ২১ রাতে আমাদের আজকের বিষয় ধেয়ে আসছে মহাবিপদ। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ গওহার নঈম ওয়ারা। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন পরিবেশবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর নার্গিস বানু। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধেয়ে আসছে মহাবিপদ, আসলে গত ২-৩ দিন ধরেই সবার মধ্যে একটি আতঙ্ক, কখন জানি কি হয়। আমি আলোচনায় যাবার আগে কিছু তথ্য উল্লেখ করতে চাই। রাজধানীর সরকারি সংস্থার ৪২টি ভবন অতি ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকায় নাম উঠলেও সেগুলো ভাঙার ব্যাপারে কোনো উদ্যোগ নেই কারোর। রাজুক সূত্রে জানা যায়, প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে ২৭০৫ শিক্ষা প্রতিষ্ঠান, ২০৭ হাসপাতাল, ৩৬ থানা ও ৩০৪ ভবনের মধ্যে জরিপ চালানো হয়। জরিপে ১৮৭ ভবনকে ভূমিকম্প প্রতিরোধী করা এবং ৪২টি ভেঙে ফেলার সুপারিশ করা হয়। সেই তালিকায় ছিল বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, আগের পিজি হাসপাতাল ৩টি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ৪টি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩টি, মাদ্রাসা বোর্ডের 3টি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের 1টি এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্মাণ করা 30টি ভবন। রেট্রোফিটিংয়ের তালিকায় ছিল ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির 3টি, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের 4টি, মাদ্রাসা বোর্ডের 6টি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের 10টি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 10টি ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের 154টি ভবন। এরকম আসলে আরও অনেক ভবনের তালিকা আছে, পড়তে গেলে হয়তো আমার সময় শেষ হয়ে যাবে। আমি গওহার নঈম ওয়ারাকে দিয়ে শুরু করতে চাই। আমরা দেখছি যে আসলে ঝুঁকিপূর্ণ ভবন আছে, ঝুঁকিপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সেইগুলো আসলে কতটা ঝুঁকি মুক্ত করা যায়, বা এই যে দুর্যোগ যদি কখনো আঘাত হানে সেক্ষেত্রে আসলে আমাদের কি করার আছে? ধন্যবাদ। আসলে ওই আলোচনায় না যাওয়াই ভালো, যে আমরা কবে ভাঙবো আর কবে নতুন করে বানাতে পারবো, বা কোনটা আগে ভাঙা উচিত, বা রেট্রোফিটিং কীভাবে করব। আমাদের ধেয়ে আসছে কথাটাও খুব আপত্তিজনক। আমরা অলরেডি একটা দুর্যোগের মধ্যে আছি। হ্যাঁ, আমাদেরকে এখন চিন্তা করতে হবে, যেমন বন্যা আমাদের হবে, সাইক্লোন হবে, আমি কিভাবে সাইক্লোন বন্যার সাথে বসবাস করতে পারবো, আমার ক্ষতি কমিয়ে আমি কিভাবে থাকতে পারবো। ঠিক ভূমিকম্পটাও আমাদেরকে এখন, কারণ আমি চাইলে এই কাজগুলো করতে পারবো না, আমরা করতে চাইও না, করতে পারবো না, কারণ আমরা তো এই দেশটা বা এই শহরটা আমাদের না, এই শহরটা আমরা কেউ ওন করি না, এই দেশটাকেও আমরা কেউ ওন করি না। আপনার দেখেন, আপনার উপরে বড় ভাই যারা আছে তাদের সবার ছেলে মেয়ে বিদেশে চলে গেছে, বাকিরা যাওয়ার চেষ্টা করছে, আর কেউ আসবে না দেশে। এই দেশটাতে একটা স্প্রিং বোর্ড, আমাদের ইয়েতে সার্কাসের যে একটা ইয়ে থাকে, স্প্রিংয়ের দোলনা থাকে, লাফাতে লাফাতে উপরে রিংটা ধরলে তার সার্কাস শেষ, তখন উপরে সে খেলা দেখায়। আমাদের দেশটা তাই হয়েছে, এই দেশকে আমরা কেউ ওন করি না। অতএব এগুলো নিয়ে চিন্তা করে লাভ নাই। চিন্তা যেটা করতে হবে, ধরেন কালকের ইয়েটা, মানে শুক্রবারের এটা যদি আজকে হতো, রবিবারে ওয়ার্কিং ডেতে হতো, সোমবারে হতো, কি ভয়ঙ্কর অবস্থা হতো। ধরেন আমার সচিবালয়ে একটা মা 10 তলায় কাজ করে, তার বাচ্চাকে সে রেখেছে মসজিদের পাশে, তাদের যে ডে কেয়ার সেন্টার আছে ওখানে, তাকে কি আপনি আটকায় রাখতে পারতেন 10 তলায়? সে ছুটে আসতো, সিঁড়িতে না পারলে সে লাফই দিত হয়তো। এরকম একটা পরিস্থিতি, এরকম কত মা তার শিশুকে অন্যের বাসায় রেখে আসছে, কাজ করছে। এটা আমরা কেউ চিন্তা করেছি যেটা কিভাবে আমি এটাকে ইয়ে করব? আমরা কেউ ভাবিনি এটা। মোহাম্মদপুরে ধরেন যেটা কাঁচা বাজার, ওখানে লেখা আছে পরিত্যক্ত, ঘোষণা করে দিয়েছে, কিন্তু ওখানে বাজার চলছে। কালকে শুক্রবারে যখন এটা হলো, তখন তো বাজার গম অবস্থা, বিল্ডিংটা যদি ধসে পড়তো, কয়জন মারা গেছে কেউ বলতে পারতো না। তো এইগুলা এখন আমাদের ব্যবস্থা যেটা করতে হবে, যেমন ধরেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছেলেরা লাফিয়ে পড়েছে, কেন তারা লাফিয়ে পড়বে? এটা তো আমার শিক্ষা ব্যবস্থার মধ্যে জিনিসটাকে ইনবিল্ড হতে হবে। আপনি জাপানে যদি কোনো বাসায় যান, দাওয়াতে নিয়ে গেছে আপনাকে, সে বাসায় গিয়ে আপনাকে প্রথমে দেখাবে ওয়ে আউট, আপনি কেমনে বের হবেন। আমরা তো দাওয়াত খাওয়াই তিনি আসছে, আমরা দেখেছে কেমনে পালামো, এটা কী করার কথা হলো। বাট দ্যাট ইজ দেয়ার কালচার। আপনাকে বলতে হবে যে কিভাবে, যদি কোনো ঘটনা ঘটে, আগুন লাগে অথবা ভূমিকম্প হয়, তোমার এক্সিট ওয়েটা কি। আপনি তো ঢুকেছেন তার ঢোকার পর দিয়ে, কিন্তু এক্সিট ওয়েটা আর একটা, সেটা তা আপনাকে বুঝিয়ে দিচ্ছে। ইট শুড বি পার্ট অফ আওয়ার কালচার, যে আমি ভূমিকম্প প্রবণ এলাকায় বসবাস করছি, আমাকে এটা নিয়ে থাকতে হবে। আজকে 2 মাত্রার, কালকে 3 মাত্রার, পরশুদিন 5 মাত্রার, কালকেরটা শুক্রবারটা যদি আরেকটু লম্বা হতো, তাহলে তো আরও অনেক ক্ষতি হতে পারত। তো সেই জিনিসগুলো আমাদের শেখানো দরকার, আমাদের বোঝা দরকার যে আমি লাফাবো না,
আপনাদের এই যে ফ্লোরটা আছে, এই ফ্লোরে সবচেয়ে নিরাপদ জায়গা তো একটা নিশ্চয় আছে, আপনারা কেউ চিহ্নিত করে রেখেছেন? এটা চিহ্নিত করতে হবে, এটা কালকে চা খাওয়ার আগে এটা করতে হবে, এবং ওইটা সবাই জানবে যে ওখানে গেলে আমি কম্পারেটিভলি নিরাপদ থাকবো, অন্তত আমাকে পাওয়া যাবে। এবং আমি কি ধ্বংসস্তূপের ভিতরে থাকলে আমি কি চিল্লাবো, না আমি ঘন্টা বাজাবো? আপনি বলছিলেন যে 22 নম্বর তালিকা আছে এই ভবনটি। এই আপনাদের কারণ বাজারের অনেকগুলো বিল্ডিং আছে যেগুলো ওই যে যখন তালিকা করা হয়েছিল ঝুঁকিপূর্ণ বলা হয়েছিল। এখন কোন তালা বেশি ঝুঁকি, কোন তালা কম ঝুঁকি, এগুলো হয়তো আরও ডিটেলস তারা করতে পারে নাই বা করতে চায় নাই, করতে চাইলে। কিন্তু আমাকে ধরে নিতে হবে আমি জাহাঙ্গীর টাওয়ারের এই ফ্লোরে আমি থাকবো, এই ফ্লোরে থাকতে গেলে আমার এই ফ্লোরের সবচেয়ে নাজুক জায়গা কোনটা, আমি সিঁড়ি ব্যবহার করতে পারবো কিনা। আমি পাশের বিল্ডিংয়ে আরেকটা চ্যানেলে গেছিলাম, ওদের তো সিঁড়ির ভেতরে এত জিনিস আছে যে সিঁড়ি দিয়ে যাওয়া যায় না, বলে আপনি লিফটে যান। তো আমি ভাবলাম তাহলে যদি কোনো কারণে লিফট বন্ধ থাকে এই সিঁড়ি দিয়ে তো কেউ নামতে পারবে না। একবার তো আগুনও লেগেছিল এখানে, জানেন তো কী অবস্থা হয়েছিল। তো সেইটা যদি হয় তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে আমার সিঁড়িটা পরিষ্কার রাখা, আমি নামবো কোথা দিয়ে, আমি কিভাবে যাব, আমি যদি আটকা পড়ে যাই তাহলে আমি কিভাবে দেখবো। আমাদের প্রত্যেকের কাছে তো একটা করে বাঁশি থাকা উচিত, যেটা আমি বাঁশিটা বাজাবো, আমি বেঁচে আছি এই কথা যেন বলতে পারি। তো এই জিনিসগুলো আমাদের একটা অফিস যাপনের, জীবনযাপনের একটা অংশ হওয়া উচিত। আমাদের এই ধরনের দুর্যোগ হবে, আগুনও লাগবে, রানা প্লাজার মতন ধর্ষণ হতে পারে, কিন্তু আমি বাঁচবো কীভাবে? জি, আপনার একটি বক্তব্য আমি পড়ছিলাম, সেখানে এই কথাগুলি আছে, আমি সে প্রসঙ্গে পরে আসছি। আমি এ পর্যায়ে ডক্টর নার্গিস বানুর কাছে আসতে চাই। ভূমিকম্প, আপনি পরিবেশ নিয়ে কাজ করছেন দীর্ঘদিন ধরে, অনেক বছর ধরেই কাজ করছেন, আপনি দেশের বাইরেও থাকেন। আপনার কাছে জানতে চাই আসলে যে ন্যাচারাল যে ডিজাস্টারগুলো আমাদের আছে, সেই ডিজাস্টারগুলো আসলে কিভাবে আমরা মোকাবেলা করতে পারি? যেমন ভূমিকম্পের কথাই ধরি, আমি ভূমিকম্পের বিষয়টি আগে, এরপরে আমি জলবায়ু বিষয় নিয়ে একটু কিছু জানতে চাই আপনার কাছে। আমি আমাদের আদার গেস্ট গহর সাহেবের কাছ থেকে মানে এটা শুরু করি। যে আমাদের বাংলাদেশের জিওগ্রাফিক্যাল যে লোকেশনটা, এটা একটা বিরাট বড় ফ্যাক্টর। এটা আমরা কতদূর মানুষ, আমরা কতটুকু সচেতন অ্যাবাউট ইট, মানে আমরা কি জানি মানে আমাদের জিওগ্রাফিক্যাল এই যে টেকটনিক প্লেট, যেটা নাকি আপনার ইন্ডিয়া, তারপর মায়ানমার এবং ইউরেশিয়ার যে টেকটনিক প্লেট, এই তিনটা প্লেটের সংযোগস্থলে বাংলাদেশের লোকেশন। এই প্লেটগুলো মুভমেন্ট করলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হব এই কম্পেয়ার টু আদার কান্ট্রিজ, আমরাই হব। তো এই নলেজটুকু আমাদের আছে কিনা, নাম্বার ওয়ান। তো এই নলেজ আমার মনে হয় কিছুটা আমরা সামাজিকভাবে আমরা যেটা দেখি যে মানুষ সায়েন্টিফিক এক্সপ্লেনেশনটা না নিয়ে মোর একজনের মুখে মুখে কথাগুলো বিশ্বাস করে। ধরেন কোনো দেশে একটা ডিজাস্টার হলো, তারা মনে করে ওই দেশে মুসলিম নেই এই জন্য ডিজাস্টার হয়েছে। আবার দেখা যায় যে সৌদি আরবে একটা ডিজাস্টার হয়েছে, ওইটা নিয়ে কথা বলে না। কিন্তু এই যে সায়েন্টিফিক একটা মানে অ্যাওয়ারনেস বা একটা জ্ঞান, এই জ্ঞানের লেভেলটা আমার মনে হয় সর্বস্তরের মানুষের একটু থাকা উচিত। এই ভূমিকম্পটা আমাদের দেশে এই যে হঠাৎ করে হলো, সৌভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত আমি এটা টের পাইনি, আমি গাড়িতে ছিলাম। এইটা যেটা আমি জানি যে এই যে টেকটনিক যে প্লেটসগুলো এটা সরে গিয়েছে, যেটাকে মানে বলা হয় যে এটাতে ফল্ট একটা দেখা দিয়েছে। ফল্ট মানে কি, যেটা যেই তিনটা প্লেট একসাথে এইভাবে ছিল সেটা একটু নিচে চলে গিয়েছে। তো এখন যখন পট করে একটু চেঞ্জ হয়, এটা তো বিরাট কিছু, যেই ধাক্কাটা আমরা পেয়েছি। তো এখন জাপানের কথা বলি, জাপান যেটা বলছিলেন উনি, জাপানের তারা জানে ঘন ঘন ভূমিকম্প হয়, এই জন্য ওনাদের বাড়িঘর থেকে আরম্ভ করে ইনফ্রাস্ট্রাকচার, ওনাদের এভরিথিং সেইভাবে করা, সেইভাবে প্ল্যান করে করা যে আচ্ছা ঠিক আছে আমাদের যেহেতু হয় আমরা এখন কি করব। যে এখন বাংলাদেশের যেটা জ্ঞানের কথা বলছিলাম, আমরা যদি জানি সরকারি লেভেলে বলুন আর মানে প্রাইভেট লেভেলে বলুন বা জনগণ লেভেলে বলুন, যে আমরা যদি জানি যে আমরা এমন একটা টেকটনিক প্লেটে, এমন একটা ফল্ট লোকেশনে আমাদের কান্ট্রিটা, তো এই কান্ট্রি থেকে তাহলে আমরা কি করব? আমরা তো এখন বসে থাকার সুযোগ নাই। সরকারি পর্যায়ে আমার সরকারের দায়িত্বটা একটু বেশি আসে সেই ক্ষেত্রে, যে এই আপনার এই টাওয়ারের কথাই বলুন, যখন হয়েছে আমরা একটু আগে শুনছিলাম গল্পটা, যে যখন হয়েছে যতগুলো লেভেল করার কথা ছিল তার চেয়ে বেশি লেভেল করা হয়েছে, যার কারণে বিল্ডিংটার উপরে
আপনার শুধু এই ভবন না, বেশিরভাগ মানে ক্ষেত্রেই তাই দেখা যায়। ওয়ান অফ দ্য এক্সাম্পলস, জি, মানে আপনি ধরেন আমি যদি ঢাকা শহরের প্রতিটা বিল্ডিং এর কথাই বলি, আমাদের বাসার কথাই বলি, বা আমার নেইবারের বাসার কথা বলি, আমরা যে গ্যাপটুকু রাখা উচিত আমরা কি রাখছি না? মানে দুটো বিল্ডিং তো আমরাই আসলে আসলে আমরাই তৈরি করছি। ম্যানমেড। তো এখন এইগুলো হলো ম্যানমেড। এই ডিজাস্টার পরবর্তী জিনিসগুলা যেগুলো নাকি আমরা অনেক সময় সচেতন হলে আমরা হয়তো ঝুঁকিটা কমাতে পারতাম। কিন্তু ঝুঁকি তো থাকবেই, এটা ন্যাচারাল ঝুঁকি। এই যে প্লেটের কথা বললাম, এটা তো ন্যাচারাল, এটা গিভেন, এটা ইউ ক্যান নট ডু এনিথিং, ইউ ক্যান নট চেঞ্জ এনিথিং। এই ফল্ট যেটা এটা মুভমেন্ট করবে, এটা করবেই। এখন থেকে যদি আমাদের সায়েন্টিস্টরা যারা এটা নিয়ে কাজ করেন বাংলাদেশে, তারা যদি এখন থেকে সফিস্টিকেটেড ইয়েগুলা মানে টেকনোলজি দিয়ে এগুলো সবসময় মনিটরিং করেন, তাহলে তো এটা ধরতে পারার কথা যে এটা মুভ করছে। আমি ধরেন এটা যদি আজকে অস্ট্রেলিয়া হতো, তারা হয়তো এটা বলতে পারতো যে এই একটা ইজ কামিং, সামথিং কামিং। তো এখন এইরকম যদি আমরা মনে করি যে আমাদের সরকারি লেভেলে এই সমস্ত টেকনোলজিগুলো দিয়ে জাপানের মতো দেশ, যেখানে তারা জানে ভূমিকম্প ঘন ঘন হয় এবং হতে গেলে কি করতে হবে, আমরা ওই যে আপনি শুরু করেছিলেন যে আমরা ধেয়ে আসছে, আসলে ওই যে উনি বলেছেন যে আমরা অলরেডি আছি এটার মধ্যে। তার মানে কি, মানে অনেকে যেমন বন্ড করে ডিসেবিলিটি নিয়ে, আমরা বাংলাদেশ বন্ড করেছে ডিসেবিলিটি নিয়ে, মানে যদি আমরা সেইভাবে ইন্টারপ্রিট করি। তো এখন প্রশ্নটা হলো যে আচ্ছা ঠিক আছে, আমাদের এইরকম অবস্থা, এখন আমরা করব কি? সেখান থেকে আমাদের শুরু করতে হবে। আমরা এতদিন ভাবি নাই, এখন ভাবতে হবে। এতদিন কেন ভাবি নাই সেটাও আমাদের একটা দুর্বলতা আমরা মনে করি, বিশেষ করে এই সেক্টরে যারা কাজ করেন। আমরা ভাবি যখনই কোনো জিনিস ঘটে তখনই ভাবি, খুব ভাবি, এবং তারপরে সেটি ভুলতে খুব বেশি দিন লাগে না, আবার আমরা অন্য জিনিস ভাবা শুরু করি। ডক্টর নার্গিস বানু, আপনার কাছে আবারও আসবো। এই পর্যায়ে আবার গভর্নর নাইম ওয়ারের কাছে আসতে চাই। তার আগে আমি আরেকটু পরিসংখ্যান আমি দিতে চাই। আবহাওয়া অধিদপ্তরের নথিভুক্ত 2021 সালের 17 ফেব্রুয়ারি থেকে চলতি বছরের 22 নভেম্বর পর্যন্ত ভূমিকম্পের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে এই সময় 39টি ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল বাংলাদেশ ভূখণ্ডের ভেতরে। এর মধ্যে 11টি ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ঢাকা থেকে 86 কিলোমিটার এলাকার ভেতরে, অর্থাৎ 28% বেশি ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ঢাকার কাছে। গত 5 বছরে বাংলাদেশ ভূখণ্ডে বেশিরভাগ ভূমিকম্প হয়েছে রাতে, সন্ধ্যা 6টা থেকে ভোর 6টা পর্যন্ত সময় ভূমিকম্প হয়েছে 23টি, বাকি 16টি ভূমিকম্প হয়েছে ভোর 6টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে। এখন রাতে যদি কখনো বড় ধরনের ডিজাস্টার বা ভূমিকম্পের ঘটনা ঘটে থাকে, সেই ক্ষেত্রে আসলে মানে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির আশঙ্কাটা আরও বেশি মাত্রায় হয়ে থাকে। সেক্ষেত্রে মানে দুর্যোগ মোকাবেলা করাটাও অনেক বড় ধরনের একটি চ্যালেঞ্জ নিশ্চয়ই। সেই ক্ষেত্রে আসলে প্রস্তুতিটা কি হতে পারে? না, আসলে দুর্যোগ মোকাবেলা রাত দিন তো আছে, যে কোনো সময় হতে পারে, এবং দুর্যোগ মোকাবেলা যদি একটা পরিকল্পনা থাকে, রাতের পরিকল্পনা, দিনের পরিকল্পনা সেখানে থাকবে। আমাদের তো আসলে কোনো পরিকল্পনাই নাই। আমাদের যেটা এই ধরনের ভূমিকম্প হলে একজন লিখেছিল, বা নরসিংদী থেকে বোধহয় কোনো রিপোর্টার লিখেছে যে এখানে তো শুধু পুলিশ দেখছি, ফায়ার ব্রিগেডের কোনো লোক নাই, তারা কোথায় যাচ্ছে। এটা নিয়ে আবার ফেসবুকে কথা হয়েছে। আমাদের ফায়ার ব্রিগেডের পুরো নাম হলো ফায়ার ব্রিগেড অ্যান্ড সিভিল ডিফেন্স। সিভিল ডিফেন্স পার্টটা আমরা ভুলেই গেছি, এটা নিয়ে কোনো কথা নাই। শুধু ফায়ার ব্রিগেড, তার মই কেন, তার দড়ি কেন, তার কেন, এইগুলোর ভিতরে অনেক ঘুরপাক খাচ্ছে, মেশিন টেশিন কিনে বোঝে। কিন্তু সিভিল ডিফেন্স পার্টটা মানে জনগণকে ইনভলভ করে একটা পরিকল্পনা তৈরি করা। আজকে বলা হচ্ছে যে পুরান ঢাকার মতো, পুরান ঢাকায় তো অনেক মানুষ আছে, অনেক জোয়ান মানুষ আছে, অনেক তরুণ আছে, তাদেরকে ইনভলভ করি না কেন? আমার নরসিংদীর ক্ষয়ক্ষতির বিবরণ আসতে 24 ঘন্টা লাগে কেন ঢাকায়? কালকে আবার তারা একটা ইস্যু করেছে এই দুর্যোগ মন্ত্রণালয় থেকে, যে নির্বাহী কর্মকর্তা ডিসিদেরকে বলা হচ্ছে আপনার ক্ষয়ক্ষতির বিবরণ আমাদের কাছে তাড়াতাড়ি পাঠান। কেন বলতে হবে এটা তো অটোমেটিক্যালি কাজ করার কথা, তাই না? আপনি বলছিলেন যে স্থানীয় সরকার যদি শক্তিশালী হয়, দুর্যোগ ব্যবস্থাপনা ঠিক হবে। আমাদের বর্তমান ব্যবস্থার মধ্যে স্থানীয় সরকার নাই বললেই চলে। আছে, কাগজে কলমে আছে, কিন্তু তাদের কোনো ইনভলভ নাই। যে ডিসি সাহেব যেটা বলবেন, ইউনো সাহেব যেটা বলবেন, দ্যাট ইজ দ্য ফাইনাল কথা। কিন্তু এই যে শুক্রবারে হলো, সচিবালয় কি খুলেছিল যে যাই আমরা এটা ব্যবস্থা করি, এত বড় একটা হলো কীভাবে করবো? শনিবারেও খোলেনি, তারা ঠিকই ছুটি গেছে। কিন্তু উপজেলার যদি চেয়ারম্যান থাকতো, ইউনিয়ন পরিষদের যে মেম্বারশিপ, তার তো ঘুমানোর কোনো উপায় নাই, তাকে তো কাজ করতেই হবে। তো আমাদের ওইখানে কিছু কাজ করা দরকার, এবং
তরুণদের ইনভলভ করে আমাদের সিভিল ডিফেন্স যেটা আছে, সিভিল ডিফেন্সের একটা বড় কাজ ছিল প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে, মহল্লায় মহল্লায়, ওরা বলতো ওয়ার্ডেন, একটা পোস্টের মতন তৈরি করা, যেখানে তরুণ ছেলেমেয়েরা এসে তারা ওই এলাকার একটা ম্যাপ করে কোনটা নাজুক এলাকা, কোনটা এলাকা। এটা 65 সালে যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল তখন এই জিনিসটা খুব হয়েছে, কারণ তখন ব্ল্যাক আউট হতো, সাইরেন বাজলে মানুষের ঘরের কাঁচের জানলা কালো করে দেওয়া, এই কাজগুলো তরুণরাই করেছে। তারা ওটাকে উৎসবের মতন করে করেছে। সেই কাজটা আমাদের করতে হবে, আমাদের তরুণদের ইনভলভ করে একটা প্ল্যান করতে হবে, এবং ডিউটি রোস্টার থাকবে। এই যদি শুক্রবারে হয় তাহলে কারা কাজ করবে, অন্য সময় হলে কারা কাজ করবে, রাতে কারা কাজ করবে, দিনে কারা কাজ করবে, তখন আপনার রাত দিনের সমস্যাটা অনেকটা লাঘব হবে। তবে হ্যাঁ, রাতে যদি হয় তখন ধরেন আমাদের যে হলগুলো থেকে 7-8 জন লাফিয়ে পড়ছে, তখন হয়তো 80 জন লাফিয়ে পড়তো। তো আমাদের একটা বড় দুর্যোগ হয়েছিল সাইক্লোন, যেটা দিনের বেলায় হয়েছিল, তাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল, কিন্তু মানুষ খুব কম মারা গিয়েছিল। কিন্তু আবার সিডোর যখন হলো, সিডোর রাত্রে হয়েছে, মানুষ বেশি মারা গেছে। তো দিন রাতের একটা পার্থক্য আছে, কিন্তু আমাদের প্রস্তুতিটা যদি ঠিক থাকে এবং এটাকে যেটি বলছিলেন যে প্রস্তুতির একটি অংশ হিসেবে যে তরুণদেরকে দিয়ে স্বেচ্ছাসেবী যারা কাজ করতে চায় তাদের একটি রোস্টার অনুযায়ী, সেটি তো আসলে এখনই শুরু করা উচিত। এখনই মানে কি আজকেই শুরু করা উচিত। এখানে কোনো এখন কি আপনাদের এই বিল্ডিং এটি তো আর বলে কয়া হবে না, একটা কমিটি হওয়া উচিত যে যদি কোনো দুর্যোগ হয় আমরা কে সেটা দেবে। সিঙ্গেল কমান্ডে কাজ করতে হবে, একজনের কথা সবাইকে শুনতে হবে। এটা আর্মির মতন, যখন পরিস্থিতি হলো সেরকম। আমাদের যেমন ধরেন হলো, এই যে উত্তরা একটা স্কুলের উপরে বিমান ভেঙে পড়লো, তখন গা পুড়ে যাচ্ছে, তাদের ঠান্ডা পানি দরকার। কেউ যদি একটা ঘোষণা দিত যে উত্তরায় যত বাড়ি আছে তোমাদের ফ্রিজগুলো খুলে দাও, ঠান্ডা বোতলের পানি দরকার, মানুষ ছুটে আসতো। কিন্তু কে কাজটা করবে? কাউকে তো একটা কমান্ড নিতে হবে, এবং সেটার জন্য আমাদের ব্যবস্থাপনা আছে, আমাদের বলা আছে, কিন্তু কেউ এই পর্যন্ত এই কাজটা করছে না। একটা মনিটরিংয়ের ব্যবস্থা করা উচিত। এটা 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 খুবই জরুরি। ক্রাউড ম্যানেজমেন্ট একটা বড় জিনিস। আপনি বললেন যে এই ভলেন্টিয়াররা তো কিছু জানে না, তারা শুধু ক্রাউড ম্যানেজ করুক। এটাও একটা সবাই এসে বাড়ি থেকে বেরিয়ে এসে তাকাচ্ছে কীভাবে হবে, ওখানে যদি ওটা পড়তো কী হইতো তার। তো এই ক্রাউড ম্যানেজমেন্ট করাটাও এই ধরনের একটা, যেটা ভলেন্টিয়াররা খুব ভালোভাবে করতে পারবে। তাদের একটু প্রশিক্ষণ দিলে, তাদের লেখাপড়ার সাথে যদি এটাকে যুক্ত করা যেত, তাহলে তারা অনেক কাজ করতো। আমাদের যে কত সম্পদ আছে আমরা জানি, হাতি যেমন জানি না তার দেহটা কত বড়, আমরাও জানি না আমাদের কি সম্পদ। আমরা সম্পদ বলতে টাকা বুঝি, ইকুইপমেন্ট বুঝি, কিন্তু মানুষ বুঝি না। এই মানবিক সম্পদটা আমাদেরকে ব্যবহার করতে হবে। জি, আপনার কাছে আমি আবারও আসবো। এই পর্যায়ে আমি ডক্টর নার্গিস বানুর কাছে আসতে চাই। অ্যাওয়ারনেস বিলটা আসলে কিভাবে শুরু করা উচিত সরকারের পক্ষ থেকে, বা সামাজিকভাবে, পারিবারিকভাবে, যে কোনোভাবে আসলে অ্যাওয়ারনেসটা খুব বেশি জরুরি? হ্যাঁ, যেটা আমি প্রথমেই বলেছি যে আসলে আমাদের ইন জেনারেল, আমি অনেক বছর বাইরে আমি যেটা লক্ষ্য করেছি ওদের মাঝে আর কি, যে সবাই হয়তো বিশ্ববিদ্যালয়ে যায় না, পড়ার সুযোগ হয় না, বা কলেজে পড়ে না, বাট কমন কতগুলো অ্যাওয়ারনেস বা নলেজ অল মানে সিটিজেনের আছে। মানে এই যে আপনি বলে ভূমিকম্প হলে কী হবে, কতটুকু কী, এইগুলো সরকারি পর্যায়ে বলুন, বা ভলান্টিয়ার অর্গানাইজেশন বলুন, কিংবা এনজিও বলুন, তারা যেইভাবে কাজ করছে যেই লেভেলে, এই সবগুলো মিলে স্কুলের সিলেবাস একটা মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। স্কুলের সিলেবাসগুলো এমনভাবে করা হয়, এই কতগুলো বেসিক জিনিস সবাই জেনে যায়। ইয়ার 10-এ ওঠা পর্যন্ত, মানে একটা লাইফের একজন মানুষ তার জীবন চালানোর জন্য যেই জিনিসগুলো দরকার, বেসিক নলেজগুলো ওরা ওইটা জানে, ইনক্লুডিং ফার্স্ট এড। হ্যাঁ, ইনক্লুডিং ফার্স্ট এড। ওদের বাচ্চাদেরকে ফার্স্ট এড কীভাবে রিভাইভ করতে হবে, করতে হবে, এগুলো সব শেখানো স্কুল থেকে। তো এখন আমাদের অনেক, মানে বললাম না কোথা থেকে শুরু করব, আমরা যদি বলি আর কি বাংলাদেশের কথা, লোকাল গভর্নমেন্ট এই জিনিসটা নিয়ে আমিও অবজার্ভ করেছি। আমি আগেও বলেছি যে বাংলাদেশের আসলে, অস্ট্রেলিয়াতে আমরা 3টা গভর্নমেন্ট আছে, একটা ফেডারেল, একটা স্টেট, আর একটা লোকাল গভর্নমেন্ট। লোকাল গভর্নমেন্ট যেটা নাকি আপনি ময়লা টয়লা পরিষ্কার করে, আমাদের পৌরসভার ইকুইভ্যালেন্ট। তো পৌরসভার কথা যদি যাই, পৌরসভাতে হাজার হাজার এমপ্লয়িজ। আমি তো বিশ্বাস করি যে তাদের এই সমস্ত ভলান্টিয়ার ম্যানেজ করা, কিংবা এই যে ছুটে যাওয়া ফায়ার ব্রিগেডের কথা বলছেন আপনি, ফায়ার, এই সমস্ত মানুষ, আমাদের যেগুলো অধিদপ্তরগুলো নেই তা তো না, আমাদের আছে। কোনটা নেই? ইমপ্লিমেন্টেশন, মনিটরিং, অ্যাকাউন্টেবিলিটি। আপনি নিউজ এডিটর, আপনার যদি কাজটা না করেন, এখন কী হবে? আপনি একটা বলছিলেন যে আচ্ছা, এনভায়রনমেন্ট যদি কেউ না শোনে কী হবে? এই যে
কি হবে, মানে তাকে কিভাবে অ্যাকাউন্টেবল করা যাবে, তাকে একটা লেজিটিমেট একটা ফ্রেমওয়ার্কে আনা যাবে, সেইটা ভাবতে হবে। তা আমরা যেটা জ্ঞানের জন্য বলি, ডেফিনেটলি এটা সরকার পর্যায় থেকে প্রথম শুরু হতে হবে। সরকার আপনার টেলিভিশনে কত কিছু দেখি, আমি কিন্তু শিক্ষণীয় খুব কম জিনিস দেখি আমাদের টেলিভিশনগুলোতে, বহু চ্যানেলস কতগুলো বাংলাদেশের, কিন্তু তারা কি নাটকের ছড়াছড়ি। বাট হোয়াট অ্যাবাউট দ্য ইনফরমেশন? যেমন একটা জিনিস চেঞ্জ হচ্ছে আমাদের গভর্নমেন্টের জিনিসগুলো, নির্বাচন নিয়েই বলুন, চেঞ্জ হচ্ছে। আমরা কয়টা অ্যাডভার্টাইজমেন্ট নির্বাচন নিয়ে দেখেছি এই পর্যন্ত? কিংবা আমাদের সরকার যে চেঞ্জ হচ্ছে বা কি করণীয়, ইভেন সরকার প্রধান থেকে গণমাধ্যমের একটি ভূমিকা আছে আপনি বলছেন। গণমাধ্যম বলেন যে গণমাধ্যমের কাছে কারা রিচ করবে? সরকার রিচ করবে। আপনার কাজ আপনি করবেন রিপোর্টিং, আর তারা আপনার কাছে সহযোগিতা করবে এই রিপোর্টটা তুমি করে দাও অন বিহাফ অফ আস। তো এই যে একটা কানেকশন আমাদের কম্পেয়ার টু আপনি যদি ডেভেলপ কান্ট্রিজগুলো বলেন, আমি দেখেছি এটার একটা গ্যাপ, বিরাট বড় গ্যাপ। যে এই গ্যাপগুলো যদি আমরা কমিয়ে আনি, মানে ওনারা যদি ডে টু ডে মানে ডেইলি লাইফের কতগুলো যেটা ধরেন আমাদের যে বেসিক নলেজ, এটা যদি ওনারা যদি না বুঝেন যে এটা দরকার আছে, সমস্যা হলো সেখানে যে যারা ওই রোলটাতে আছে, আমি আর আপনি বুঝলে হবে না, যারা এই রোলটাতে আছে তারা বুঝতে হবে যে আসলে তো এটা আমাদের নেই। বিদেশে আপনি দেখেন লোকাল গভর্নমেন্ট একটা বিরাট বড় ভূমিকা রাখে মানে এই সমস্ত। আরেকটা জিনিস আমি ওনার সাথে একটু অ্যাড করতে চাই, যে ফায়ার ব্রিগেডস বলেন, আমাদের আর্মি বলেন, আমরা বিদেশে দেখেছি তাদের ইমার্জেন্সি সাপ্লাই আছে। ইমার্জেন্সি সাপ্লাই মধ্যে অলরেডি ট্রেন্ড পিপল, বাট দে আর নট এমপ্লয়ি, বাট যখনই এরকম কিছু হয় তখনই তারা এমপ্লয়েড হয়। ভলান্টিয়ার্স না, ভলান্টিয়ার্স না, এমপ্লয়েড। যখন এমপ্লয় করে ওদেরকে তখন এরা এমপ্লয়েড। কিন্তু ভলান্টিয়ার্স আবার আরেকটা ফ্রেমওয়ার্ক, ভলান্টিয়ার্সদেরও গ্রুপ আছে, তারা আবার এরকম মানে আপনার বিভিন্ন নামে বিভিন্ন ভলান্টিয়ার্স, বাট ভলান্টিয়ার্সগুলো গভর্নমেন্ট ম্যানেজ করে। ইটস নট সামথিং আপনি ইচ্ছা করলেই হয়ে যেতে পারবেন তা না, তারা রেজিস্টার্ড হইতে হবে, কারণ সেফটি ইজ নট নেগোশিয়েবল। সেফটি ইজ নট নেগোশিয়েবল। আপনি ভলান্টিয়ারি করতে গেলেন খুব ভালো মন নিয়ে, আপনার কিছু হলো, এর জন্য দায়ী কে হবে? প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা স্টেপের অ্যাকাউন্টেবিলিটিটা একটা বিরাট বড় ব্যাপার, যেটা নাকি বাংলাদেশে বা আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিজগুলোতে নেই। এবং আপনার সাথে কথা বলার সময় বলছিলেন যে 30 বছর আগে আপনি যখন অস্ট্রেলিয়াতে গেলেন আর এখনের কি পার্থক্য। ওয়ান অফ দিস, মানে আমি বলবো এটা একটা জিনিস যে আমি পরিবর্তনটা দেখিনি যেটা আমি আশা করেছিলাম। আমি পজিটিভ পরিবর্তনটা দেখেনি, নেগেটিভ পরিবর্তন দেখেছেন। নেগেটিভ পরিবর্তনটা ইকুইভ্যালেন্টলি বেড়েছে, কারণ মানুষ বেড়েছে, ইস্যুগুলো বেড়েছে। কিন্তু পজিটিভ, মানে পজিটিভ বলতে যে আমি অস্ট্রেলিয়াতে গিয়েছি ধরেন 30 বছর আগে, আমি অস্ট্রেলিয়াতে অনেক ডেভেলপড হতে দেখেছি। আর বিশেষ করে আমি যেহেতু সরকারের কাজ করি, মানে গভর্নমেন্টের সাথে, আমি দেখি যে গভর্নমেন্ট কীভাবে কাজ করে। পলিউশন নিশ্চয়ই বেশি দেখেছেন আগের থেকে? পলিউশন ডেফিনেটলি, আমরা যখন প্লেন দিয়ে নামি আমরা বুঝতে পারি যে আমরা একটা লেয়ারের ভিতর দিয়ে যাচ্ছি, অল ডাস্ট লেয়ার, মানে আকাশে। এখন আপনি যদি বিদেশের সাথে তুলনা করেন, তারা কীভাবে পারে, আমরা কেন পারি না? আজকে অনেকেই বলে আমরা অনেক মানুষ। আচ্ছা, মানুষকে একটা সমস্যা, আমি তো মনে করি মানুষ একটা অ্যাসেট। মানুষ, জনগণ, পপুলেশন ইজ অ্যাসেট। ইন্ডিয়া দেখেন আজকে তারা জনগণকে কাজে লাগিয়ে কোথায় নিয়ে গেছে, আইটি সেক্টরগুলো সারা ওয়ার্ল্ডে দখল করে নিয়েছে এরা। তা আমরা আমাদের জনগণগুলোকে বিভিন্ন সেক্টরে কাজে লাগাতে পারি। তবে একটা জিনিস আমি সবসময় অপোজ করি, সেটা হলো যে তরুণদের ইউজটা কিভাবে করবেন। আপনি কি তাদেরকে লেট দেম, মানে উইদাউট এমপ্লয়ি করবেন? না, আমি আবার এটা চাই না। আমি চাই একটা ফর্মে নিয়ে এসে তাদেরকে ইউজ করতে হবে। আপনি যখন এমপ্লয় করবেন, অটোমেটিক তারা একটা জব পাবে, তারা রেসপন্সিবল হবে, তারা সেটা কাজটা করবে। একদিকে এমপ্লয়মেন্ট সলিউশন হলো, আরেকদিকে ইস্যুগুলো সলিউশন হলো, দুটো একসাথে। তা আমরা কোনো সময় এই জিনিসটা করি না। অলিম্পিক্স হয়েছে সিডনিতে, যে আসছে আপনার এশিয়া উইমেন্স ফুটবল ইয়াতে কম্পিটিশন হবে অস্ট্রেলিয়াতে, তারা ভলান্টিয়ার্সদের আপনি কীভাবে অর্গানাইজ করছে, আপনি যদি এটা দেখতেন তাহলে বুঝতেন। ইটস নট আপনি গেলেন আর হয়ে গেল, বুঝছেন? ওদের কিন্তু ট্রেনিং দিচ্ছে ওদেরকে কী করতে হবে, এবং প্রত্যেকটা পার্সন ইজ অ্যাকাউন্টেবল, এবং যারা হায়ার করছে তারা। ইটস নট আমি ভলান্টিয়ার, আমার বেতন দেবে না তার মানে তা না, কিন্তু আমার যদি কিছু হয় কী হবে। তো এই সেক্টরগুলো বাংলাদেশে আমি মনে করি ডেভেলপ করতেই হবে। এছাড়া পরিবর্তন যে কথা বলছেন, পজিটিভ পরিবর্তন আমি তেমন একটা দেখছি না। পরিবর্তন দেখেছি, অনেক মানুষ হয়েছে, ওভারব্রিজ হয়েছে, ওই যে ধরেন আবার অনেক ইস্যুও তৈরি হয়েছে এগুলোর সাথে সাথে। তবে গভর্নমেন্ট পর্যায়ে, সেই লোকাল গভর্নমেন্টই হোক আর
আমাদের ন্যাশনাল গভর্নমেন্টই হোক, তা ওনাদের আরও ভাবতে হবে। জলবায়ু পরিবর্তনের বিষয়ে নিয়ে তো আপনি কাজ করছেন, অনেকদিন ধরে এটি ফলো করছেন। সেই ক্ষেত্রে আসলে আমাদের অবস্থানটা কোথায় আছে? আমরা জানি যে 21 তারিখে শেষ হলো জলবায়ু সম্মেলন, যেটি ব্রাজিলে এবার হলো। জি জি, সেখানে সবাই একটি হতাশাই প্রকাশ করলেন আর কি। জি, যেটা COP 2025, এটা 30তম সম্মেলন, মানে 2025 হলো ইয়ার, আর 30 কনফারেন্স আর কি, মানে 30তম কনফারেন্স ওনাদের। তো আমি যদি 25 কনফারেন্স থেকে এটাকে ধরি, মানে একটার পর আরেকটা, যে তাদের রেকমেন্ডেশনগুলো কী ছিল, রেকমেন্ডেশনগুলো তারা এখন আপডেট করবে বা রিভিউ করবে, এটাই তো। তো সেই হিসেবে আমি যদি দেখি, তাদের 3টে ইস্যু মেইন ছিল। যে ওয়ান অফ দ্য ইস্যু হলো যে $300 বিলিয়ন তাদের ফান্ড ক্রিয়েটের একটা প্রপোজাল ছিল ফর ক্লাইমেট ফাইন্যান্স, তারা বলেছে। তো এইটা করে ফসিল ফুয়েল যেটা আছে, ফসিল ফুয়েলের আপনার তাদের একটা ছিল যে ওইটাতে যাতে কেউ ইনভেস্ট কম করে, কোনো কান্ট্রিগুলো যারা নাকি ইলেকট্রিসিটি তৈরি করে ফসিল ফুয়েল দেয়। এখন এই জিনিসগুলো আমি যেটা আমার পার্সোনাল অপিনিয়ন আমি বলবো যে আমি যতটুকু কেউ তো মানছে না, বড় দেশগুলো তো কেউ মানে না, যা চুক্তি করা হয় সেটা তো কেউ কেয়ার করছে না। আপনি ইউএন হলো একটা ইউনাইটেড নেশনস একটা অর্গানাইজেশন, প্যারিস চুক্তির পরে 10 বছর হয়ে গেছে। হ্যাঁ, এখন চুক্তির পরে যদি চুক্তিটা কেউ এক্সিকিউট না করে, সেটারও একটা গাইডলাইন থাকতে হবে যে যদি সে না করে তখন কি হবে। আমি যদি না শুনি, আপনি কি করবেন? কিছুই তো করার নেই। যেমন ইউএন একটা বললো যে হ্যাঁ বাংলাদেশ একটা খারাপ কাজ করেছে, অ্যান্ড দেন হোয়াট? আমরা বলি হোয়াট, সো হোয়াট অ্যান্ড দেন হোয়াট? আচ্ছা ঠিক আছে, এটা বলছো তুমি, এরপরে কি? তো আপনি যদি এটা অ্যাকাউন্টেবল না করতে পারেন, যে তুমি বলছো আবার 10 টাকা দিবে, তুমি তো দাওনি, অথবা আমি তোমাকে 10 টাকা দিয়েছি, তুমি তো কাজটা করোনি। আচ্ছা তুমি যদি কাজটা না করে থাকো, তোমাকে আমি এখন কি করব? বুঝছেন, এই ধাপগুলো কিন্তু আমাদের দেশে নাই। বা আপনি যদি জলবায়ু ক্লাইমেট চেঞ্জের কথা বলেন, it's a very complicated to regulate them, to bring any countries under that মানে legitimate এই বিষয়ে আপনার কাছে আমি আসবো পরে পর্যায়ে। আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক একটি বিরতি নিচ্ছে, ফিরছি এখনই। বিরতির পর আবার স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ গওহার নঈম ওয়ারা এবং পরিবেশবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর নার্গিস বানু। আমি গওহার নঈম ওয়ারাকে দিয়ে শুরু করতে চাই। এবার একটু বাস্তবতার দিকে আসতে চাই যে আসলে হলে কি কি জিনিস ঘটতে পারে, আমাদের সক্ষমতাটা কতখানি আসলে এই মুহূর্তে, মানে ধরেন যে মাত্রাটা গেল তার থেকে আরও যদি কিছুটা বেশি হয়, সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির মাত্রা কত হবে আমরা এটা বোধহয় কল্পনাও করতে পারি না। সেই ক্ষেত্রে এই যে ডিজাস্টার মোকাবেলা, এটা কিভাবে সম্ভব? এটার জন্য কি আমরা প্রস্তুত আছি? সেটা তো আমরা শুরুতে একটু আলোচনা করলাম যে আসলে আমাদের একটা পরিকল্পনা এবং সেটা কোন পর্যায়ে কে কি কাজ করবে এটা একটা পরিষ্কার হওয়া উচিত। আছে কিছু, কিন্তু সেটার কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই। সেগুলো কি পর্যাপ্ত আছে? আমাদের ম্যান পাওয়ার তো পর্যাপ্ত আছে, ম্যান পাওয়ারের ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। ইকুইপমেন্টও সবসময় যে আমার দরকার আছে তাও না, এবং ইকুইপমেন্টগুলো কিনে কোথায় রাখা হয়েছে এটা ফায়ার ব্রিগেডের কেউ থাকলে ভালো বলতে পারতো। কিছু আমাদের সাংগঠনিক সমস্যাও আছে, যেমন ধরেন ফায়ার ব্রিগেড অ্যান্ড সিভিল ডিফেন্সে যারা চাকরি করছে, যে মানুষটা ফায়ার পার্সন হিসাবে জয়েন করেছে, সে কোনোদিন এটা ডিজি হতে পারবে না, সে কোনোদিন এটা ডিরেক্টর হতে পারবে না। একটা বিএসসি পাস ছেলেকে আপনি ফায়ার সার্ভিসে ফায়ারম্যান হিসেবে নিচ্ছেন, তার কি কোনো অ্যাম্বিশন থাকতে পারে না? সে তাহলে কিসের তাড়নায় কাজ করবে? এগুলো আমাদের চিন্তা করা উচিত। ইট শুড বি এ প্রফেশনাল অ্যান্ড কেরিয়ার জব। সেখানে আমরা অন্য জায়গা থেকে লোক নিয়ে এসে বসিয়ে দিচ্ছি, সেখানে তারা নেতৃত্ব দিচ্ছে, এটা টোটাল একটা ফ্রাস্ট্রেটেড অর্গানাইজেশনে পরিণত হয়েছে। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের অর্গানাইজেশনগুলোকে প্রফেশনালি রান করতে হবে, যে যে কাজের জন্য উপযুক্ত, এবং তারা যেন দেখতে পায় যে আমি সংগঠনে এই পর্যন্ত যেতে পারবো, এইটা করলে আমি এই পর্যন্ত যেতে পারবো। আমাদের ফায়ার ব্রিগেডে খুবই উপযুক্ত মানুষ আছে। আপনার মনে আছে এখানে একটা বাস পড়ে গিয়েছিল, আমাদের অনেক মেশিন টেশিন এসে লোকেটই করতে পারছিল না। একজন ড্রাইভার যাকে চিটাং থেকে নিয়ে আসা হচ্ছিল, সে এক ডুব দিয়ে বাস বের করে দিয়েছে। তাকে আনার জন্য প্লেনও যায় নাই, তাকে বাসেই আসতে হয়েছিল।
এই ঢাকা শহরে। এইভাবে আমরা ট্রিট করি আমাদের সবচেয়ে উপযুক্ত মানুষগুলোকে। তো এইটা যদি চলতে থাকে তাহলে তো এটা হবে না। তারপরে দ্বিতীয় কথা, ধরেন বেশিরভাগ মানুষই তো মারা গেছে লাফিয়ে ছুটে যেতে, এইটা বন্ধ করতে হবে। আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে যখন ভর্তি হচ্ছে নবীন বরণ হয়, খুব বড় করে কালচারাল অনুষ্ঠান হয়, কোনো প্রভোস্ট কোনো রেক্টর কি বলেছে যে এখানে কি কি ঝুঁকি আছে, তোমার এই হলে কোন ঝুঁকি, তুমি ডান দিকের সিঁড়িতে আগুন লাগলে তুমি বাঁ দিকের সিঁড়ি দিয়ে বার হবা, বা এইটা নিয়ে কোনোদিন কোনো আলোচনা? অথচ আমাদের এখানে একটা জিমনেশিয়াম আছে, ওখানে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর আছে। আগে নিয়ম ছিল ওখানে একটা সার্টেন ডে পর্যন্ত না গেলে পার্সেন্টেজ পাওয়া যেত না, তাকে সাবসিডিয়ারি পরীক্ষা দিতে হতো না, সেগুলো এখন উঠে গেছে। কিন্তু এটা তো তাদের কাজ। আমাদের দেশে স্কাউট আছে। আপনি তো টাকা পয়সার কথা বললেন, আপনি যদি কোনো পাবলিক স্কুলে পড়ে থাকেন, সরকারি স্কুলে পড়ে থাকেন, আপনি জানবেন যে প্রত্যেক বছরে নতুন বছর যে ভর্তি ফিগুলো সেখানে একটা স্কাউটের ফি আছে। আমি স্কাউট করেছি। দেশে কত ছাত্র প্রত্যেক বছরে টাকা দিচ্ছে, এই টাকাটা কোথায় যায়? হাজার হাজার কোটি টাকা এই স্কাউটিংয়ের আছে, কোনো ব্যয় নাই। ওই একটা জামুড়ি হয়, তখন চামড়ি চানাচুরের পয়সাটাও হয় না, নিজের ড্রেস নিজেকে নিয়ে আসতে হয় সেখানে। কিন্তু এই টাকাটা দিয়ে তো আমরা অনেক প্রিপেয়ারনেস করতে পারি। এই স্কাউটদের ব্যবহার করা যায়। হ্যাঁ, আরও ব্যবহার করা যায়। আমাদের প্রত্যেক স্কুলে গেম টিচার আছে, আমাদের পিটি ক্লাস হয়। পিটি ক্লাসে একটা দিন তো আলোচনা করতে পারি ইভ্যাকুয়েশন প্ল্যান কি হবে। যে পাঠ্যসূচিতেও অন্তর্ভুক্ত করা, পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত, কিন্তু পিটি ক্লাসে একটা হতে পারে। আমাদের কে লাভ দিল, কে হাত উঁচু করলো, এটার উপরে নাম্বার হয়, কিন্তু কে একটা ভালো ইভ্যাকুয়েশন প্ল্যান করছে। জেলা স্কুল 4 তলা, এখান থেকে নামার সিঁড়ি কয়টা আছে, কিভাবে সে নামবে যদি একটা আগুন লাগে, যদি আর্থকুয়েক হয়। এই জিনিসগুলো আমাদের প্রস্তুতির ভিতরে আসতে। প্রস্তুতি শুধু গভর্নমেন্টের প্রস্তুতি না, এটা জনগণের প্রস্তুতি, ছাত্রের প্রস্তুতি, সকলের প্রস্তুতি, পারিবারিক পর্যায়ে এই প্রস্তুতি রাখবে। আমি কি আমার শিশুটাকে বলেছি, এই যে ফায়ার ব্রিগেড একটা ইস্যু করেছে, কি করবেন না করবেন, ওখানে কোনো শিশুর কথা নাই। বড় আশ্চর্যের ব্যাপার। এটা টোটালি একটা মেল অ্যাডাল্ট ফোকাস সোসাইটিতে আমরা বসবাস করছি। এখানে কোনো নারী নাই, এখানে কোনো শিশু নাই, এখানে কোনো তরুণ নাই, সব কিছু পুরুষ মানুষ, অ্যাবল বডিড পুরুষ মানুষের জন্য যেটা দরকার। আপনি দেখেন ওখানে যে 72টা জায়গা আছে, সব জায়গায় তাদের কথাই বলা হচ্ছে, ছবিও তাদের, কাজও তাদের। এইভাবে তো সমাজ চলতে পারে না। এইটা কে শেখাবে? এই যে যারা এটা তৈরি করেছে তাদেরকে কে শেখাবে? মিডিয়া শেখাতে পারে, স্কুল কলেজ শেখাতে পারে, পরিবার থেকে শিখতে হতে পারে। আমি কেন জেন্ডার ব্লাইন্ড হব? আমি কেন চাইল্ড ব্লাইন্ড হব? আমাদের সোসাইটিটা টোটালি একটা চাইল্ড ব্লাইন্ড সোসাইটি। কোনো জায়গায় কথা নয় যে শিশুকে তুমি কীভাবে বাঁচাবে। আপনি দেখেছেন টেলিভিশনের ফুটেজগুলো, সিসিটিভি ফুটেজ, বাবা ছেলেকে রেখে পালায় যাচ্ছে। হোয়াট ইজ দিস? এটা তো আমি নিতেই পারছি না। কিন্তু এই জিনিসগুলো আমাদের, উনি নাটকের কথা বললেন, হয়তো আপনারা নাটক করেন, কিন্তু নাটকের মাধ্যমে অনেক মেসেজ দেওয়া যায় যেগুলো আমাদের এতে হেল্প করতে পারে। আপনি কোনো নাটকের কথা মনে করতে পারেন যে নাটকে থাপ্পড় মারা নাই, নায়ক নায়িকাকে মারছে, নায়িকা নায়ককে মারছে, বাপ ছেলেকে মারছে। এটা ভায়োলেন্ট সোসাইটি। সেটা হুমায়ুন আহমেদের লেখা হোক আর যারই লেখা হোক, মানুষকে ব্যঙ্গ করা, মানুষকে টিটকারি মারা, মানুষকে ফিজিক্যালি অ্যাসাল্ট করা বিকাম এ পার্ট অফ আওয়ার এন্টারটেনমেন্ট। খায় আর কি, যে শব্দটা হয়, খাওয়াইতে জানলে ভালো জিনিসও খাওয়ানো যায়। আমরা যা খাওয়াই সেটাই। আমি কত বড় রাঁধুনি নির্ভর করবে আমি কিভাবে খাওয়াচ্ছি। আমার বাড়িতে আসে হয়তো সেমাই খাওয়ার জন্য, তার পছন্দের খাবার, কিন্তু আমি যদি তাকে ডিমের হালুয়াও ভালো করে খাওয়াতে পারি, সে সেটাই খাবে। এই যে খাবার কথা বলেন, আমি দেখেন কতটা আমাদের চাইল্ড ব্লাইন্ড সোসাইটি। ঈদের সময়, কুরবানির সময় আমাদের বাড়িতে শিশুরা আসে। কোনো বাড়িতে দেখেছেন শিশুদের জন্য একটা আলাদা ডিশ করা? সে বড়দের ডিশ খাচ্ছে, তার ঝাল লাগছে, বলে পানি খা, পানি খা। আরে হোয়াট ইজ দিস? আমার বাড়িতে আসবে, শিশুর জন্য কোনো ডিশ নাই। আপনি যে কোনো বাড়িতে যান, প্রত্যেক বাড়িতে তো শিশু আছে। যে বাড়িতে শিশু নেই সেই বাড়িতে শিশুরা আসে। টয়লেটে দেখেছেন শিশুর জন্য কোনো ব্যবস্থা আছে? সে হাত ধুতে পারতেছে না, এইভাবে হাত উঁচু করে, পা গলা উঁচু করে হাত ধুচ্ছে। তার তো একটা ছোটো মুড়া রাখলে সে ধরতে পারে। এটা আমার যাদের কাছে চুল কাটতে যায় সে বুঝে গেছে, যে চাইনিজে খেতে চায় পুরা ব্যবসায়ী সে বুঝে গেছে। তারাও একটা চাইল্ড কর্নার করেছে, যে চুল কাটতেছে সে একটা শিশুর বসার জায়গা করছে, কিন্তু আমার বাড়িতে শিশুর কোনো জায়গা নেই। তো এই চাইল্ড ব্লাইন্ড সোসাইটিতে আপনি কিভাবে শিশুকে রক্ষা করবেন? যার প্রতিফলন দেখলাম যে বাবা দৌড়ে পালিয়ে যাচ্ছে, পেছনে শিশু দাঁড়ায় আছে। তো এটা আমাদের অনেক অনেক গভীরে কাজ করতে হবে এবং দ্রুত কাজ করতে হবে, এখনই কাজ করতে হবে। এটি আপনি বলছেন যে সাধারণ মানুষদের জন্য। আরেকটি আমি যেটা বলছি যে আসলে সরকারি পর্যায়ে যে ভবনের কথা আমি শুরুতেই বলছিলাম, যে আসলে এই ভবনের কোনো বিধিমালা কি আসলে আমরা কেউ মানছি? যেখানে
4 তলা করার কথা সেখানে 8 তলা করছি, রাস্তা যতটুকু থাকার কথা ছিল ততটুকু নেই, ডিজাস্টার করে ভেঙে পড়লে ওখানে গাড়ি ঢুকবে কিভাবে, ফায়ার সার্ভিস কিভাবে ঢুকবে, মানুষ কিভাবে তাকে সাহায্য করতে যাবে, সেই বিষয়গুলো তো আমরা দেখি না। নাই, এটা ঠিকই বলেছেন আপনি যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে সেটাকেও দুর্যোগ ব্যবস্থাপনার সাথে চিন্তা করে আমরা করতে পারছি না। এটা তো ওই টোটাল চিন্তার মধ্যেই একটা আছে। আপনি দেখবেন আমাদের সচিবালয় এখন বোধহয় এতটা নাই যে একটা ঘরের মধ্যে 3 জন 4 জন 5 জন 6 জন বসে গেছে এবং আপনি ওনার কাছে যেতে গেলে এদিক দিয়ে যেতে হবে এবং ওনার যদি কোনো সমস্যা উনি তো বেরোতে পারবে না। এটা খোদ সচিবালয়ে এই ঘটনা আছে। তো বলে আমাদের তো জায়গা নাই, সংকুলন আরেকটা বিল্ডিং বানাতে হবে। আপনি জাপানে যান, তারা খুব কম জায়গার ভিতরে ব্যবস্থা করছে, অনেক স্বল্প। যে আমাদের যখন সোনারগাঁ হোটেল হয়, সোনারগাঁ হোটেলের ম্যানেজার যে রুমটায় বসতো, এই রুমটা এই ঘরটাকে 10 ভাগ করলে যতটুকু হবে ততটুকু, কিন্তু বেরোনোর জায়গা আছে, সে ওখানে শান্তির সাথে বসতে পারবে। এটা স্পেস ইউটিলাইজেশনটা যে করা যায়। এবং দেখবেন আবার সচিবালয়ের ভিতরে দেখবেন, অন্য জায়গার কথা বলি না, পার্টিশন করেছে কি দিয়ে, ওই আলমারি দিয়ে, লোহার আলমারি দিয়ে পার্টিশন করেছে। আপনি বেরোতে পারবেন না, ঢুকতে পারবেন। একটা আলমারি যদি পড়ে যায় তাহলে কি হবে? সেই জন্য বলছি আমাদের অনেক ভাগ্য ভালো যেটা দিনের বেলা হয়েছে এবং ছুটির দিনে হয়েছে, অন্য দিন হলে আরও অনেক খারাপ। জি, আপনার কাছে আসবো আবারও। আমি এই পর্যায়ে ডক্টর নার্গিস বানুর কাছে আসতে চাই। জলবায়ু নিয়ে কথা বলছিলেন আপনি। আমরা শুনি বা দেখি যে 2050 সালের মধ্যে বাংলাদেশের নিম্নাঞ্চল পানির নিচে চলে যাবে, বা যে দ্রুতগতিতে বরফ গলছে সেটি আসলে কতখানি ঠিক, এই বিষয়গুলি, এই আশঙ্কাগুলো আসলে? এই যে কনফারেন্সটা হয়ে গেল এই নভেম্বরে, ইউএনের কপ কনফারেন্সটা, সেটাতেও একটা পয়েন্ট ছিল, সেটা হলো যে ইনফরমেশন, ডাটা, যে আমরা যে এরকম কথাগুলো বলি এটা কতটুকু ওজন স্তর নিয়েও কথা আছে। হ্যাঁ, ওজন স্তর, তারপরে টেম্পারেচার, বরফ গোলা আসলে কতটুকু হচ্ছে এবং কেন হচ্ছে, এবং কি কি গ্যাস বা পলিউশন, কোন গ্যাস কি কন্ট্রিবিউট করছে। এখন এই জিনিসটা আজকে আপনি এই মুহূর্তে আমরা যে ডিসিশনটা দিচ্ছি বেসড অন টুডেজ ওয়েদার, পাস্ট এক্সপিরিয়েন্স, বাট ফিউচারে কতটুকু কি হবে, আগামীকাল হয়তো আমরা এখন জানি ওয়েদারে আগামী কয়েক সপ্তাহ কীরকম যাবে, বাট নেক্সট ইয়ারে ঠিক এই নভেম্বরে 2026-এ কীরকম ওয়েদার হবে আপনি কিছুটা অভিজ্ঞতা দিয়ে আজ করতে পারেন, বাট ইট ক্যান বি টোটালি আনপ্রেডিক্টেবল। কিন্তু এই কারণে যে গলছে আগের থেকে বেশি, এতে কোনো সন্দেহ নেই না। আপনি যদি ডকুমেন্টারিগুলো দেখে থাকেন, এই অ্যান্টার্কটিকার কি হারে আগে আমরা দেখতাম যে বরফ আর বরফ, এখন দেখা যায় এটা নিচ দিয়ে মানে পর্বত দেখা যাচ্ছে, মানে সয়েল দেখা যাচ্ছে বা রক দেখা যাচ্ছে। কিন্তু আমাদের লো লাইং যে এরিয়াগুলো আছে সেক্ষেত্রে আমাদের এটা কতটা প্রভাব পড়তে পারে আসলে? ডেফিনেটলি আপনি যদি চিন্তা করেন যে এখানে যদি বরফ গলে পানিটা কোথায় যাবে, ওইদিকে তো আর যাবে না, এইভাবে আসবে। যেটা আমাদের ইন্ডিয়াতে বৃষ্টি হলে আমাদের বাংলাদেশে আসে, এক্স্যাক্টলি সেম রিজন। আমরা লো ল্যান্ডে, ইন্ডিয়া একটু জিওগ্রাফিক্যালি তারা একটু উপরে। তো এখন যত জায়গারই পানি এমন একটা জিনিস, যেই পাত্রে রাখে সেই পাত্রের আকার ধারণ করে, যখনই বরফ গলবে সে খালি খুঁজবে এইভাবে কোথায় যাবে। সেই জন্যই ওইটা বলা হয় যে আমাদের যে বাংলাদেশের যে কক্সবাজার বা চিটাগংয়ের ওই এলাকাগুলো, যেগুলো নাকি সি বিচ এরিয়া, কোস্টাল এরিয়া, এগুলো সবার আগে এফেক্টেড হবে। আপনি যদি ধরেন এইরকম এক্স্যাক্টলি সেম একটা কথা আছে আমাদের সিডনিতে অনেকগুলো সাবার্ব আছে যেখানে নাকি আপনার একেবারে সি বিচের মানে সি লেভেলের কাছাকাছি, এবং সবচেয়ে বড় লোকের পাড়া এগুলা, তাদের বোট বলেন, মানে সব বিলাসী ভবনগুলা, দে আর অ্যাট রিস্ক। তারাও এখন রিস্কে, বুঝছেন? যে এই বড় মানে বড় লোকের বাড়িগুলো, আমরা হাসি, আমাদের পয়সা নেই, আমরা একটু গরিব এলাকায় থাকি, বাট যাদের পয়সা আছে তারা পানির কাছে থাকে। আমাদের কক্সবাজার হয়তো তার উল্টাটা, কারণ তারা অনেকে হয়তো গরিব মানুষগুলো অনেক জায়গায় থাকে বা নদীর কাছাকাছি বা পানির, কিন্তু ওইখানে হলো বিলাসিতা, ঘুম থেকে উঠে পানি দেখবে এরকম, এরাও কিন্তু রিস্কে আছে। আপনারা বাংলাদেশ থেকে শুধু বাংলাদেশের কথাটা শুনছেন, মানুষের পাশাপাশি তো যেসব ইকোসিস্টেমগুলো আছে সেগুলোর প্রতিও তো প্রভাব পড়ছে। অবশ্যই, ডেফিনেটলি ইকোসিস্টেম বলতে আপনি এক নম্বরে আসেন পানি,
ওয়াটার পলিউশন। আপনি ওয়াটার যখন পলিউটেড হয় তখন আপনার মাছগুলোর কথা চিন্তা করেন, ফাইটোপ্লাঙ্কটনগুলা, হ্যাঁ ওইগুলোর কথা চিন্তা করেন। আপনি আমাদের যে কেন্টস আছে, কেন্টসে যে আমাদের মানে মেরিন এনভায়রনমেন্ট, আমাদের দক্ষিণাঞ্চলে ইতিমধ্যে দেখি যে বেশ কিছু জায়গায় লবণাক্ত হয়ে গেছে জমিগুলো। আমাদের নিজেদেরই অনেক জমি আছে, সেখানে ফসল হয় না এখন। আগে একসময় ফসল হতো, সেখানে এখন ফসল ফলানো যায় না। দুঃখের বিষয়, এর সাথে জলবায়ু পরিবর্তনের কোনো সম্পর্ক নাই। সরি, স্যালিনিটি এটা কিভাবে, এটা স্যালিনিটি, এটা কিভাবে আমাদের খাসলতের জন্য হয়েছে। এটা কিভাবে হয়? এটা কি বাদ ভবদাহে যে আপনারা এখন 1 বছর হয়ে গেছে পানি নামে নাই, কারণ আমরা বাঁধ দিয়েছিলাম যাতে আমি 3টা ফসল পাইতে পারি। ওখানে যে স্বাভাবিক প্রবাহ ছিল, প্রবাহ, জোয়ার ভাটার প্রবাহ, সেটা তো বন্ধ হয়ে গেছে। এখন পানি আসলে আর বেরোতে পারে না। এরশাদ যখন ক্ষমতায় আসলো, বাজেট কমানোর জন্য সে প্রথম যে মানুষগুলো চাকরি খেলো তারা হলো ওই যে ওয়াটার গেট যারা ম্যানেজ করতো, খালাসি বলতো, তাদের কোনো চাকরি নাই। বললো ওটা মানুষ ম্যানেজ করবে। জনগণকে ইনভলভ করতে গেলে তো তাদের একটা প্রস্তুতি দরকার। এখন ওইগুলা কোনো কাজ করে না, বন্ধ হয়ে গেছে, পানি আসলে আর বেরোতে পারে না। তো এটা কি জলবায়ু পরিবর্তনের জন্য হয়েছে? মানুষের পরিবর্তন, এটা মানুষ করেছে, মানুষ এখনো করছে। এখন আপনি যত জলবায়ু পরিবর্তনের কথা বলে লবণাক্ততাকে মিশাবেন, আমার গঙ্গার পানির হিস্সা তত ডিলেড হবে। ওরা তো অলরেডি গেছে, আমার তো পানির জন্য মেনলি আমার তো ফারাক্কাতে পানি আসছে না। আমার সুন্দরবনে মিষ্টি পানির একমাত্র পথ ছিল গড়াই নদী, সেই গড়াই নদী শুকিয়ে গেছে পদ্মার পানি আসছে না বলে। এটা নিয়ে তো আমরা কথা বলছি না। আমি বলছি জলবায়ুর জন্য লবণাক্ত, জলবায়ুর সাথে লবণাক্ততা হয়তো সম্পর্ক থাকতে পারে, কিন্তু মেইন সমস্যা হচ্ছে আমি আমার নদীগুলো ব্যবস্থা করতে পারছি না। শুধু পদ্মার পানি যে তারা নিয়ে যাচ্ছে তা কিন্তু না। রাজশাহী শহরের ডোমেস্টিক ইউজের জন্য প্রতিদিন কয়েক হাজার কোটি লিটার পানি উঠানোর ব্যবস্থা করা হচ্ছে। রাজশাহী থেকে দিয়েও আমার মেটেনি, আমি ঢাকার জন্য পদ্মা থেকে পানি নিচ্ছি। তারপরেও আমার মেটেনি, আমি খুলনা শহরের জন্য পদ্মা থেকে পানি নিয়ে যাচ্ছি থেকে। তারপর সবচেয়ে বড় ড্যাম তৈরি করে গোপালগঞ্জে মিষ্টি পানির করা হয়েছে, সেটাও পদ্মার উপরে। আমার পদ্মাকে তো আমি খেয়ে ফেলছি, সুন্দরবন পর্যন্ত যাবে কেন? বাগেরহাটের মিষ্টি পানি পৌঁছাবে কিভাবে? এটা নিয়ে কেউ কথা বলে না যে আমি পদ্মাকে 1 ফোঁটা পানি দিচ্ছি না। প্রেমিকের যেমন প্রেমিকার সাথে দেখা করার অধিকার আছে, নদীরও অধিকার আছে সাগরের সাথে দেখা করার। আমরা যখন কোনো দেশের সাথে বসছি নদীর হিস্সা নিয়ে, নদীরকে কে রিপ্রেজেন্ট করছে? আমি আমার সেচের পানিটুকু চাচ্ছি, সে তার বন্দরের পানিটুকু চাচ্ছে, কিন্তু নদীর তো একটা পানি দরকার। নদীর পক্ষে কেউ নাই। নদী তো সাগর পর্যন্ত না পৌঁছালে নদীতে কেউ থাকবে না। নদী তো শুধু পানি না, নদী তো ফ্লোরা ফনের একটা জায়গা, সেগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। আপনি গড়াইয়ের কথা বলছিলেন, আমি দৌড়ে এপার থেকে উপরে গেছি গড়াই নদী পার হয়ে, তাহলে শীত মৌসুমে। তাহলে ওটা কত বড় নদী ছিল, সেই পানি এখন নাই। সেটা তো আমাদের দোষী হচ্ছে। ওরা পানি নিচ্ছে, কিন্তু আমরাও তো নদীর পানি উঠিয়ে নিচ্ছি আমার সেচ কাজের জন্য। রাজশাহীতে শুধু ডোমেস্টিক পারপাসের জন্য নদীর পানি নেওয়া হচ্ছে, এবং সেখানে বড় প্রজেক্ট বসেছে, একটা প্রজেক্ট ফেল করেছে, 2টো প্রজেক্ট এখন কাজ করছে। এগুলো নিয়ে তো আমরা কেউ কথা, সমস্যা তো আমাদের আসলে নানা, আমরা নিজেদের সমস্যা তৈরি করছি। কোনটা দিয়ে কোনটা আগে করতে যাব। আপনি বললেন যে আপনি জলবায়ু ফান্ডের টাকা আসছে না, আপনি কেন টাকা দিবে? আপনি টাকার হিসাব দিতে পারেন। আপনার যে ইন্টারন্যাশনাল ইয়েগুলো ফলো করতে হবে। আপনি বাসের যাত্রী ছাউনি করে লিখেছেন জলবায়ু ফান্ডের টাকায়, আপনি এটাকে রিলেট করবেন কিভাবে? আপনি ঢাকার যাত্রী ছাউনি তো করছেন জলবায়ু ফান্ডের টাকা দিয়ে, এটা তো সবাই দেখছে, তো তারা বুঝে যাবে যে কিভাবে টাকা খরচ করবে। আপনার কেন টাকা দিবে? আপনি হলেও তো টাকা দিতেন না। আপনি মসজিদে যখন ফকিরকে টাকা দেন, আপনি খুঁজে দেখেন কি সবচেয়ে নিডি, তাকে আপনি দেবেন, এবং সে সবার কাছে চাই কিনা সেটা দেবেন, সে নিজের কোনো উন্নতি করছে কিনা এগুলো আপনি দেখবেন। কিন্তু আপনি চাইলেই তো আপনাকে টাকা দিবে না। আপনাকে তো আপনার কেস, বিশেষ করে আপনার অ্যাকাউন্টেবিলিটিটা, ফিনান্সিয়াল অ্যাকাউন্টেবিলিটি তো আমাদের জিরো। নাহলে জলবায়ু ফান্ডের কথা বলে কেউ ঢাকার সবচেয়ে ভালো ভালো রাস্তাগুলোতে যাত্রী ছাউনি বানায়, মানুষ পার হয়ে যাচ্ছে যে রাস্তা দিয়ে, সেটাও আপনি লিখছেন জলবায়ু ফান্ডের টাকায়, ওই যে ফুট ওভারব্রিজ করেছেন। এটা কি? ভেরি ইন্টারেস্টিং। এটা কি? আপনি কেন টাকা দিবে? আপনি হলেও টাকা দিতেন না। কারণ আমরা বলতে পারি যে তোমরা আমাদের নষ্ট করছো, তোমাদের টাকা দাও। টাকা সে দিবে, সেটা তো তার ট্যাক্সপেয়ারের টাকা, কিন্তু কেন আমাকে দেবে? আমার অ্যাকাউন্টেবিলিটি কোথায়? আমি কি জানি টাকাটা কিভাবে খরচ করতে হবে? এটা আমি জানি না, আমার চর্চার মধ্যেই নাই। ভূমিকম্পের থেকে আমরা আর এক সমস্যার মধ্যে চলে গেছি। নদীটার কথা একটু অ্যাড করি, যেহেতু অ্যাজ অ্যান এনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট আমার ভালো একটা এক্সপিরিয়েন্স আছে, যে
এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের, যে আমরা যখন অ্যাসেস করি যে আপনি একটা ইনফ্রাস্ট্রাকচার করবেন বা কোনো কিছু করবেন, ডেভেলপমেন্ট করবেন, এটার ইম্প্যাক্টটা কী হবে। এই ইম্প্যাক্টটা কিন্তু এটার ভেতরে যে নদীর কথা বললেন বা ইভেন ক্রিক, ছোট্ট একটা ক্রিক, আপনি এটা মাটি দিয়ে ভরে কোনো করতে পারবেন না। মানে এইটা রাখতে হবে, আপনি এইটা রেখে তারপর আপনি প্ল্যান করবেন। কারণ আপনি যদি শুধু মাত্র চিন্তা করেন যে নদীগুলো কি, আসলে নদীগুলো তো ন্যাচারালি তৈরি। যখনই বৃষ্টি হচ্ছে বহু বছর যুগের পর যুগ ধরে নদীগুলো এমন করে করে পানি যেভাবে প্রবাহিত হচ্ছে সেইভাবে নদী ফর্ম করেছে, ক্রিক ফর্ম করেছে। আপনি যদি তাদেরকে বাধা দেন তাহলে কি হবে, তারা অন্য দিক দিয়ে যাওয়া শুরু করবে। মানে মোট কথা হলো তার ন্যাচারাল যে ফ্লো ছিল আপনার ইন্টারাপ্টিং দেয়ার ফ্লো। তখনই কি ওই যেটা বলছেন আপনার সেলিনিটির কথা, সেলিনিটি যে খুলনা এলাকায় বাগেরহাট অনেক স্যালাইন সল, আমি ঘুরে আসলাম মংলাতে। তো এখন এটা কি, ওরা তো খুবই কাছের, স্যালাইন ওয়াটারের খুব কাছে, আন্ডারনেথ গ্রাউন্ড ওয়াটার স্যালাইন, অটোমেটিক সয়েলগুলো সাক করছে আপনার স্যালাইন ওয়াটার। তো এটা ন্যাচারাল। কিন্তু কথা হচ্ছে যে এটা যখন বৃষ্টি হয়, যদি সুযোগ থাকতো বৃষ্টির পানিটা গড়িয়ে যাওয়ার, এটা একটা ওয়াশ হতো। এই ওয়াশ হয়ে যাওয়ার কোনো জায়গা নেই। আপনি ঢাকা শহরের কথা চিন্তা করেন, স্টর্ম ওয়াটার ড্রেন কোথায় দেখেছেন? কয়টা এলাকায় দেখেছেন স্টর্ম ওয়াটার ড্রেনগুলো আছে? পানিটা এখন যখন বৃষ্টি হবে কোথায় যাবে সে? পানির তো কোথাও না কোথাও যেতে হবে। আমরা মানুষ, এই যে বললাম যে আমরা হিউম্যান, আমরা যাওয়ার রাস্তাগুলো তো বন্ধ করে রাখছি, সব বন্ধ করে দিচ্ছি। ঢাকা শহরে একটু বৃষ্টি হলেই আমাদের না, এখন বৃষ্টিকে জাম দিই, গভর্নমেন্টকে এই মানে দোষ দিই। বাট আমি বাড়িওয়ালা, আমি যখন বাড়িটা করছি আমি কিন্তু ড্রেনটার কথা চিন্তা করছি না। আবার ড্রেনটা যারা মনিটর করবে যে ড্রেনটা সে করেছে কিনা, তার প্ল্যানে আছে কিনা, তারা আবার পয়সা খেয়ে সেটা করছে না। আপনার মেইন সমস্যা কিন্তু হিউম্যান বিহেভিয়ার। শেষ করব, আমরা পয়সা খাওয়ার কথা বলছিলেন, আমি নঈম ভাইকে দিয়ে শেষ করতে চাই। এই অবস্থায় আসলে আপনার পরামর্শ কি মানুষের প্রতি, সরকারের প্রতি, আসলে বা প্রতিষ্ঠান যারা কাজ করে তাদের জন্য আপনার পরামর্শ, বা এখনই কি করা উচিত? আসলে শেষ করব আমরা। না, আমাদের যেটা আসল প্রথম কথা হচ্ছে আমাদের একটা নিয়ত করতে হবে। নিয়ত না থাকলে কিচ্ছু হবে না। আমাদের কোনো নিয়ত নাই। নিয়তটা হচ্ছে যে আমি এই দেশটাকে ভালো রাখবো, এটা আমার দেশ, এই দেশকে আমি ওন করি এবং এটার জন্য যা কিছু করার আমি করব। আমি নিজে খেয়ে কত তাড়াতাড়ি আমি টাকা পাচার করে চলে যাব এই দেশ থেকে, সেটা চিন্তা না করে একটা প্ল্যান করা, দেশের জন্য একটা নিজের ভিতর থেকে নিয়তটা আসতে হবে। দেশের ভিতর থেকে আমাদের নামাজের আগে তো নিয়ত করি আমরা, সেই নিয়তটা আসলে নাই আমাদের। এবং এই মানুষকে ইনভলভ করাটা খুব জরুরি। প্রত্যেক পরিকল্পনার ভিতরে মানুষকে ইনভলভ করা এবং এই তরুণদেরকে প্রশিক্ষণের মাধ্যমে উপযুক্ত করে গড়ে তোলা এবং তাদেরকে দেশের প্রতি আকৃষ্ট করা, এবং সেটা আমাদের নিজের কাজের মাধ্যমে এটা দেখতে। আরেকটি কথা বলছেন যে শিশুদেরকে ইনভলভ করা উচিত, শিশুদেরকে ইনভলভ করা উচিত, শিশুদেরকে নিয়ে ভাবা উচিত। যে শিশু যে কথা বলতে পারে, এই যে ভূমিকম্প হয়ে গেছে, আপনি দেখবেন সব টেলিভিশনে খুলে বাবা মা দেখছে, তারা তো হয়তো হয় স্কুলে থাকে অথবা বাসায় থাকে। না, এই যে টেলিভিশনে এখন তো ভাঙার ছবি, ইয়ের ছবি দেখাচ্ছে, এই ছবিটা তাদের দেখার দরকার নেই। বলে এই আয় দেখ ওই যে মতিঝিলে একটা বিল্ডিং, তো ওখানে তো থাকে না, বন্ধ থাকে না। এটা তো তার একটা হরিফিক এক্সপিরিয়েন্স হচ্ছে। তার সাথে কথা বলতে হবে, তার মনের কথাটা জানতে হবে, তার কি প্রশ্ন আছে আমাকে সেটা জানতে হবে, তার উত্তরগুলো দিতে হবে, তাকে একটা হরিফাইড সিচুয়েশনের মধ্যে। কারণ আমরা শিশুকে নিয়ে কোনো ভাবি না, শিশুরা আমাদের কোনো এজেন্ডার মধ্যেই নাই। যেদিন শিশুরা আমাদের এজেন্ডা হবে, দেশটা এমনি ভালো হবে। আজকে শিশুরাই তো আগামী দিনের ভবিষ্যৎ, তারাই, তাদের হাতে আসলে সবকিছু। আজকে শেষ করতে হচ্ছে আমাকে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ। দর্শক, আজ এখানে শেষ করছি। কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।